ইভান বেশ জোরালোভাবে কথা ঠোঁট কামড়ে যাচ্ছে। ব্যথায় কুঁকড়ে উঠছে কথা। ইভান এত জোরে কথা ঠোঁট কামড়ে নিচ্ছে যে কথা ঠোঁট কেটে রক্ত বের হয়েছে। কথা ঠোঁটের রক্তের অস্তিত্ব পেয়ে ইভান কথাকে ছেড়ে দিল। তোমার ব্যথার কারণও হব আমি, আর তোমার ব্যথা প্রশমনও আমি করব, কিন্তু তোমাকে কখনো আমার থেকে আর দূরে যেতে দেব না। তুমি বিহীন এই আমি নামক মানুষটার যে বেঁচে থাকাই অসম্ভব। তুমি শুধু আমার, শুধুই আমার। কখনো কল্পনাতেও আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাববে না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কাঁটাটা দিন না ভাইয়া, খুব গরম লাগছে। কবির দাঁতে দাঁত চেপে, আমি তোমার কোন জন্মের ভাইয়া লগি? কেন এই জন্মের? তাহলে এই জন্মে কাঁটাটা পাওয়ার চিন্তা ভুলে যাও। দিন না সত্যি খুব গরম লাগছে আজ। কবির রাফিয়ার দিকে তাকিয়ে দেখে সত্যিই মেয়েটা গরমে হাঁসফাঁস করছে। গরমের রাফিয়ার গোলুমলু গালটা লাল হয়ে গেছে। কবির গম্ভীর মুখ নিয়ে রাফিয়ার চুলগুলো ধরে হাতের কাঁটাটা দিয়ে চুলগুলো বাঁধার চেষ্টা চালাচ্ছে। নিজের চুলে কবিরের স্পর্শ পেয়ে রাফিয়া বারবার কেঁপে কেঁপে উঠছে। হার্টবিটটা অসম্ভব পরিমাণে বেড়ে গেছে, মনে হচ্ছে কলিজাটা এখনই লাফিয়ে বেরিয়ে যাবে। কিছু বলতেও পারছে না, নড়তেও পারছে না। দীর্ঘ 10 মিনিট রাফিয়ার চুলের সাথে যুদ্ধ চালিয়ে ব্যর্থ হয়ে অসহায় মুখ নিয়ে তাকিয়ে আছে রাফিয়ার দিকে। মেয়েদের চুল বাঁধা যে এত কঠিন কাজ, আগে জানলে এই চেষ্টা কবির চালাতোই না। কবিরের অসহায় মুখ দেখে রাফিয়ার মায়া বড্ড লাগছে। রাফিয়া দ্রুত কবিরের হাত থেকে কাঁটাটা নিয়ে নিজের চুলগুলো বেঁধে কবিরের দিকে তাকালো। রাফিয়া মুখে মুক্ত দানার মতো জল হাসি ফুটিয়ে, এই দেখুন আমি চুলগুলো বেঁধে নিয়েছি। কবির রাফিয়ার কথার কোনো উত্তর না দিয়ে গটগট করে চলে গেল। রাফিয়া ব্যাবলার মতো কবিরের দিকে তাকিয়ে আছে। তবে কবিরের যাওয়ার সময় তার ঠোঁটের কোণের প্রশান্তির হাসিটা চোখ এড়ায়নি রাফিয়ার। কেটে গেছে কয়েকটা দিন। এই কয়দিনে ইভান আর তেমন কোনো খারাপ ব্যবহার করেনি কথার সাথে, আবার ভালো ব্যবহারও করেনি। কথাও একটু এড়িয়েই চলছে ইভানকে। ক্লাস শেষে লাইব্রেরিতে বসে আছে কথা। কয়েকদিন পরই পরীক্ষা। এই কদিন বিভিন্ন টেনশনে এমনি পড়াশোনায় অনেক পিছিয়ে পড়েছিল কথা। এখন সেই পড়াগুলোই কভার করতে হবে। কথা একটা টেবিলে বসে নিশ্চিন্তে বই পড়ছিল। কখন যে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে আর কখন যে লাইব্রেরি প্রায় খালি হয়ে গেছে সেদিকে কোনো খেয়ালই নেই। হঠাৎ একটা কণ্ঠ শুনে চোখ তুলে তাকালো কথা। আজমির, ভার্সিটির একজন প্রফেসর। এখনও লাইব্রেরিতে কি করছো? কথা চারদিকে তাকিয়ে, সরি স্যার, পড়তে পড়তে কখন যে এতটা সময় হয়ে গেছে সেদিকে খেয়ালই করিনি। ইটস ওকে। তা এখন বাড়িতে যাবে নাকি আজ লাইব্রেরিতেই থাকার চিন্তা ভাবনা করছো? একটা মুচকে হাসি দিয়ে, না স্যার, এখনই চলে যাব। আজমির কথার দিকে একটা বই এগিয়ে দিয়ে, এই বইটা পড়ো, আশা করি তোমার কাজে আসবে। কথা আবার একটা হাসি দিয়ে, ধন্যবাদ স্যার, এখন তাহলে আসি। অবশ্যই। কথা ভার্সিটির মাঠ দিয়ে এগিয়ে যাচ্ছে। গেটের দিকে উদ্দেশ্য একটা রিক্সা নিয়ে বাড়িতে চলে যাবে। হঠাৎই নিজের হাতে একটা শক্তপোক্ত হাতের টানে থেকে গেল কথা। তাকিয়ে দেখে ইভান রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে। কথা আশেপাশে তাকিয়ে, কি করছেন কি? এটা ভার্সিটি, হাত ছাড়ুন আমার। অন্যদের সাথে তো বেশ হেসে খেলে কথা বলতে পারিস, আর আমার সাথে কথা বলতে আসলেই তোর মুখে কেউ নিম পাতার রস ঢেলে দেয় নাকি? দেখুন, হাত ছাড়ুন। কেউ দেখে ফেললে আপনার সমস্যা না হলেও আমার সমস্যা হবে। ওহ, এতক্ষণ একা একা লাইব্রেরিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজমিরের সাথে হেসে হেসে কথা বলার সময় মনে ছিল না কেউ দেখে ফেললে সমস্যা হবে? আমার সাথে কথা বলতে আসলেই তোর যত সমস্যা। সে আমার হাত ধরেনি, আর আপনি ভার্সিটির মাঠে দাঁড়িয়ে আমার হাত ধরে রেখেছেন। হাত ধরেছি, বেশ করেছি। আমার বউয়ের হাত আমি ধরেছি, তাতে কার বাপের কি? কথা কিছু বলবে তার আগেই ইভান কথাকে টেনে নিয়ে নিজের গাড়ির দিকে পা বাড়ালো। কথা বারবার চিল্লিয়ে নিজেকে সারানোর চেষ্টা করছে, কিন্তু কে শোনে কার কথা? ইভান নিজের মতো করে কথার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। গাড়ির সামনে এসে হঠাৎ থমকে গেল দুজনই, কারণ ওদের সামনে দাঁড়িয়ে আছে পারভিন বেগম। এত বছর পরও পারভিন বেগমকে দেখে চিনতে একটুও কষ্ট হয়নি কথার। মানুষটা যেন সেই 7 বছর আগের মতোই আছে, বয়সটা একটুও বাড়েনি। পারভিন বেগম ইভানের খোঁজে ভার্সিটিতে এসেছে। হাজার হলেও মা তো, একটা মাত্র ছেলে তার। 7 বছর পর দেশে ফিরেছিল, কিন্তু 2টা ঘন্টাও সে বসেন থাকেনি। বাড়ি থেকে বেরিয়ে এসেছিল আর বাড়ি ফেরেনি। কথার ইভানকে দেখে পারভিন বেগম এগিয়ে গিয়ে, তুমিই কথা? বাহ, বেশ বড় হয়ে গেছো, দেখতেও মাশাল্লাহ। কথা কোনো উত্তর দিচ্ছে না,
আসলে মানুষগুলোর সাথে কথা বাড়ানোর কোনো ইচ্ছে নেই ওর। এরা শুধু নামেই মানুষ, ভিতরটা টাকার অহংকারে পশুতে পরিণত হয়েছে। একদিন এদের জন্যই জীবনের চরম অপমানিত হতে হয়েছিল কথাকে। আপনি এখানে মিসেস চৌধুরী? কথাই ফাঁকি ইভানের হাত ছাড়িয়ে চলে যেতে নিলে পারভিন বেগম, দাঁড়াও কথা, জানি তুমি আমাদের উপর রেগে আছো। তোমার রাগ করাটাও স্বাভাবিক। তোমার জীবনের প্রতিটা ক্ষতির জন্য হয়তো আমরাই দায়ী, কিন্তু বিশ্বাস করো, এতে ইভানের কোনো দোষ নেই। তুমি হয়তো কি ভুল বুঝছো। এবার আর কথা চুপ থাকতে পারলো না। ও কিসের ভুল বুঝছে? ইভান যা করেছে সবটাই ওর চোখের সামনে ছিল, তাহলে ভুল বোঝাবুঝি কখন হলো? আমি কোনো ভুল বুঝিনি, ঠিকই বুঝেছি। আপনার ছেলে সেদিন আমাকে ঠকিয়েছিল, ধোকা দিয়ে ফেলে চলে গিয়েছিল। মানে কী সব বলছো? আমি কখন ধোকা দিলাম? পারভিন বেগম, আজ সব বলবো আমি। আমি কথাকে অনেক খুঁজেছি সবটা বলার জন্য, কিন্তু ওকে পাইনি। তোকেও অনেকবার কথাগুলো বলার চেষ্টা করেছি, কিন্তু তুই তো আমার কোনো কথা শোনার জন্যই প্রস্তুত ছিলি না। আজ সবটা ক্লিয়ার করতে চাই, তাতে যদি আমাদের বাপের পাল্লাটা একটু হালকা হয়। তারপর পারভিন বেগম ইভান আর কথার অতীতের স্মৃতিতে ডুব দিল। নামকরা রাজনৈতিক নেতা ইলিয়াস চৌধুরীর একমাত্র ছেলে মাসুদ আল ইভান। পড়াশোনার প্রতি তার মনোযোগ কোনো কালেই ছিল না। সারাদিন বন্ধু বান্ধবদের সাথে হৈ হৈ রই রই করা ছিল তার নিত্যদিনের কাজ। কিন্তু বাবার কারণে পড়ালেখা ছাড়তেও পারছে না। না চাইতেও সে পড়াশোনা নামক ঝামেলার সাথে ওতপ্রোতভাবে জড়িত। সবে কৈশোর থেকে 18 বছরে পদার্পণ করেছে ইভান। কলেজের ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। ওদের কলেজটা ছিল স্কুল অ্যান্ড কলেজ। ইলিয়াস চৌধুরী এমনি ছেলেকে যতই ছাড় দিত না কেন, পড়ালেখা নিয়ে কোনো ছাড় দিত না। আর তার ছেলে কোনোভাবেই পড়ালেখার সাথে ব্রেকআপ করতে পারলেই হলো। ইভান বেশ হাস্যোজ্জ্বল, হৈ হৈ করে করে বেড়ানোর স্বভাব। ইভান যে স্কুল অ্যান্ড কলেজে পড়তো, সেই স্কুল অ্যান্ড কলেজেরই নবম শ্রেণীর ছাত্রী ছিল কথা। একদিন ক্লাসের বাইরে বই মাথায় নিয়ে কান ধরে এক সিরিয়ালে দাঁড়িয়েছিল 5টা ছেলে। এদের যে পড়া না পারায় স্যার বাইরে তাদের বই মাথায় নিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকতে বলেছে, সে বিষয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। এই বিষয়টা এরা যেন আরও বেশ উপভোগ করে। আর উপভোগ করবেই না কেন, এই বই মাথায় নিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকা যেন তাদের নিত্যদিনের ঘটনা। ইভেন বই মাথায় নিয়ে হেসে হেসে পাশের একটা ছেলের সাথে কথা বলছে। কথা বলতে বলতে হঠাৎ তার চোখ দুটো আটকে গেল একটা মেয়ের উপর। মেয়েটি গায়ে স্কুল ড্রেস, মাথায় দুই পাশে 2টা বিনুনি করা। 2 হাত দিয়ে 2 বিনুনি নাড়তে নাড়তে হেলে ধুলে ওদের দিকে হেঁটে আসছিল মেয়েটি। ইভান এক দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে আছে। এই মুহূর্তেই পৃথিবীর সব কিছু যেন ওর কাছে ঝাপসা, শুধুমাত্র ওই মেয়েটি ওর চোখের সামনে দৃশ্যমান। মেয়েটি ওর সামনে থেকে হেঁটে যাওয়ার সময় হঠাৎ পাশের একটা ছেলের ধাক্কা ইভানের মাথা থেকে বইটি পড়ে গেল। এই মেয়ে। কথা আশেপাশে তাকিয়ে, জি আমাকে বলছেন? হ্যাঁ, এদিকে এসো। কথা কপাল কুঁচকি ইভানের সামনে দাঁড়িয়ে, জি কিছু বলবেন? বইটা মাথায় উঠিয়ে দাও। কথা বইটা উঠিয়ে অসহায়ের মতো ইভানের মুখের দিকে তাকিয়ে আছে, কারণ ইভান বেশ লম্বা আর কথা ইভানের মাথা নাগালে পাচ্ছে না যে বইটা ওর মাথায় রাখবে। ইভান কথার মুখের দিকে তাকিয়ে ব্যাপারটা বুঝতে পেরে মাথা নিচু করে দাঁড়ালো। ইভানকে মাথা নিচু করে দাঁড়াতে দেখে কথার ঠোঁটে বেশ চওড়া একটা হাসি ফুটে উঠল। এই হাসিতে ইভানের ফাঁসি। কথার ঠোঁটের এই হাসির রেখায় ইভানের বুকে যেন ঢেউ তুলে দিয়ে গেল। প্রথম প্রেম, প্রথম ভালো লাগার অনুভূতি মনে হয় এমনই হয়। ইভানের এমন এক দৃষ্টিতে তাকিয়ে থাকার মধ্যই কথা ইভানের মাথার উপর বইটা রেখে চলে গেল। মেয়েটা কে রে? রাজীব, ইভানের বন্ধু। কোন মেয়েটা? ওই মেয়েটা, কথার দিকে ইশারা করে। আরে ওইটা তো আমাদের ক্লাসের কবিরের বোন। শুনেছি পড়ালেখা হেভি ফাস্ট, ক্লাস 9 বা 10-এ পড়ে। পরের দিন ক্লাস 9-10-এর সামনে দাঁড়িয়ে আছে ইভান আর তার বন্ধুরা। ক্লাস 9-10 2টা ক্লাস পাশাপাশি হয়ে উপকারী হয়েছে। ওরা এখনও জানে না কথা ঠিক কোন ক্লাসে পড়ে। এখন একসাথে দুটো ক্লাসের উপরে নজর রাখা যাবে। 2টা ক্লাসে উকিঝুঁকি দিতে দিতে হঠাৎ ইভানের চোখ জোড়া আটকে গেল। সে তার কাঙ্ক্ষিত ব্যক্তিকে খুঁজে পেয়েছে। কথাকে খুঁজে পেয়ে নিজের অজান্তে ইভানের ঠোঁটের কোণে চিনতে হাসি ফুটে উঠল। ও তাহলে তুমি ক্লাস 9-এ পড়ো পিচ্চি একটা? কিছু বললি? না, ওই দেখ, ওইটা তোদের ভাবি। কথার দিকে দেখিয়ে, আজ থেকে নজরে নজরে রাখবি। এই রে, ইভান প্রেমে পড়েছে। এই চিল্লাচিল্লি করিস কেন? মারতে চাইছিস নাকি আমাকে? বন্ধু ট্রিট কই? চল, আজ তোদের সবাইকে ট্রিট দেব।
পরের দিন কথা ক্লাসে আসতেই দেখে প্রথম বেঞ্চ ফাঁকা। প্রথম বেঞ্চ বাদ দিয়ে অন্য সব বেঞ্চে সবাই বসেছে, আর এই বেঞ্চের উপরে একটা টকটকে লাল গোলাপ ফুলও রাখা। কথা কপাল কুঁচকে গোলাপ ফুলটার দিকে তাকিয়ে, এই লাবণী, কথার বান্ধবী, আজ ফার্স্ট বেঞ্চে কেউ বসেনি কেন রে? জানি না রে, এসএসসি থেকে শুনছি বড় ভাইয়া নাকি ফার্স্ট বেঞ্চে বসতে বারণ করেছে। কিন্তু আমি তো ফার্স্ট বেঞ্চেই বসবো, দেখি কে কী করে। তুইও তোর বই খাতা এসে পড় বলে ফার্স্ট বেঞ্চে বসে পড়ল। একটু পর কি যেন ভেবে কথা গোলাপ ফুলটা হাতে নিল। এতক্ষণ সব কিছুই জানালার পাশে দাঁড়িয়ে ইভান আর তার বন্ধুরা দেখছিল। কথাকে গোলাপ ফুলটা হাতে নিতে দেখে ইভানের মুখে বেশ লম্বা চড়া একটা হাসি ফুটে উঠল। কিন্তু এই হাসির মেয়াদ দীর্ঘস্থায়ী হলো না, কারণ কথা ফুলটা নিয়ে ক্লাসের ময়লার জুড়ির মতো ফেলে দিয়েছে। ফুলটা ফেলে দিতে দেখে ইভানের মুখটা একটু খানি হয়ে গেল। এই যা, ভাবি তো ফুলটা ফেলে দিল। কয়টা ফুল আর ফেলবে? একটা ফেললে আমি আরেকটা নিয়ে হাজির হব। প্রতিদিন ইভান কথার জন্য বেঞ্চে একটা করে গোলাপ রাখে, আর কথা প্রতিদিনই গোলাপটা ফেলে দেয়। দুইজন যেন গোলাপ রাখা আর ফেলার প্রতিযোগিতা শুরু করেছে। না, এভাবে আর কতদিন? ইভানের কলেজ ছুটি হয়েছে 2টায়, এখন বাজে 4টা। টানা 2 ঘন্টা কথার জন্য রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছে ইভান। কথার আসার কোনো নামগন্ধই নেই। ইভানের সাথে ওর 3 থেকে 4 জন বন্ধুরাও দাঁড়িয়ে আছে। অবশেষে কথাকে আসতে দেখে ইভানের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। ইভান হাসি মুখে কথার দিকে এগিয়ে গেল, ওর সাথে একটু কথা বলবে। হঠাৎ বলা নেই কওয়া নেই, কথা রাস্তা থেকে একটা ইট তুলে ওদের দিকে তেড়ে গেল। ইভান পিছনে তাকিয়ে দেখে ওর বন্ধুরা ওকে একা ফেলেই সব হাওয়া। কথার হাতে ইট দেখে ভয়ে একটা ডোক গেলে পিছনের দিকে ফিরে দৌড় দিল। কথা ভুরু কুঁচকে ওদের দিকে তাকিয়ে আছে। আসলে কথা একটা কুকুরকে দেখে ইট তুলেছিল। ও কুকুরকে বড্ড ভয় পায়, তাই কুকুর দেখেই ইট হাতে তুলে নিয়েছিল। পরের দিন সকাল সকাল কথা 2 বিনুনি ধরে লাফাতে লাফাতে স্কুলের দিকে যাচ্ছে, আর ওর পিছন পিছন ইভানও আসছে। কিন্তু কথার সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে এমন ভাব করছে যেন তার আশেপাশে কারো অস্তিত্ব নেই। এবার কথার দৃষ্টি আকর্ষণের জন্য ইভান কাছাকাছি শুরু করেছে, কিন্তু তারপরও কথার কোনো হেলদোল নেই। ইভান কেসে যাচ্ছে। কথা বুড়ুকুচকি ইভানের দিকে তাকিয়ে, আপনার কি যক্ষা হয়েছে ভাইয়া? কথার কথা শুনে ইভান একটা ভ্যাবাচাকা খেয়ে গেল। বলে কি মেয়ে, ওর নাকি যক্ষা হয়েছে? মানে? সে তখন থেকে কেসেই যাচ্ছেন। আমি বইতে পড়েছি যে যক্ষা রোগে আক্রান্ত ব্যক্তিরা এভাবে কাশাকাশি করে। না না, আমার ওসব কোনো রোগ নেই। আরে ভাই, লজ্জা পেতে হবে না। রোগশোক সংবাদ আছে, এই বিষয়ে একদম লজ্জা পেতে নেই। আপনি বরং ভালো একজন ডাক্তার দেখান। আপনার মনে হয় যক্ষা রোগটা একটু বেশি গাড়িয়ে গেছে, না হয় এত কাশি তো হতো না। বলেই চলে গেল, আর ইভান ব্যাবলার মতো কথার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। এভাবেই কেটে গেল কয়েকটা দিন। এর মধ্যে ইভান কথার সাথে কথা বলার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু কথা পাত্তা দেয়নি। তবে ইভানও হাল ছাড়ার পাত্র নয়, আর যেভাবেই হোক কথার সাথে কথা বলেই ছাড়বে। সেই কখন থেকে রাস্তায় দাঁড়িয়ে আছে কথার জন্য। কথা এবারও লাফাতে লাফাতে ইভানের সামনে থেকে চলে গেলেও পাত্তাই দিল না। এই মেয়ে, কতদিন ধরে তোমার সাথে কথা বলার চেষ্টা করছি, পাত্তাই দিচ্ছ না, সমস্যা কি তোমার? কথা চোখ দুটো বড় বড় করে, আমার সাথে কথা বলার চেষ্টা করছেন? হ্যাঁ, কিন্তু তুমি তো পাত্তাই দিচ্ছ না। কিন্তু কবে, কোথায়, কখন, কিভাবে আমার সাথে কথা বলার চেষ্টা করছেন? আমি তো কখনো দেখিনি আপনি আমার সাথে কথা বলতে এসেছেন, শুধু দেখেছি রাস্তায় দাঁড়িয়ে থাকতে। ইভান চোখ ছোট ছোট করে, তুমি সত্যিই জানো না আমি কখন তোমার সাথে কথা বলতে এসেছি? না তো, আমার তো কখনো এমন মনেই হয়নি। ইভান বিড়বিড় করে, পিচ্ছি একটা, বুঝবে কিভাবে? জি, কিছু বললেন? না তো, বলে কথার হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে দ্রুত পায়ে হেঁটে চলে গেল। কথা চোখ দুটো গোল গোল করে ইভানের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। কথা কাগজটা খুলে দেখে তাতে কিছু একটা লেখা। কি বিশ্রী হাতের লেখা! এই লেখা পড়ার সাধ্য কথা নেই। মনে হচ্ছে কাগজটার উপরে কেউ জোর করে তেলাপোকা ছেড়ে দিয়েছে। কথা বেশ অনেকক্ষণ ধরে লেখাগুলো বোঝার চেষ্টা করলো, তারপর ব্যর্থ হয়ে চিঠিটা ব্যাগে ঢুকিয়ে বাড়ির পথে পা বাড়ালো। পরের দিন ইভান আবার রাস্তায় কথার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছে। কথাকে আসতে দেখে ইভান, আমি কিন্তু এখন আমার উত্তর পেলাম না। কালকের কাগজটার?
কথা ব্যাগ থেকে কাগজটা বের করে ইভানের হাতে দিয়ে, আপনি কি লিখেছেন আপনি নিজে জানেন। জেনে বুঝে লিখেছেন নাকি কাগজটার উপর তেলাপোকা ছেড়ে দিয়েছেন। কি বিশ্রী হাতের লেখা। এরা নাকি আবার ইন্টার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। এরা এসএসসি পাস কিভাবে করেছে কে জানে, বলে গটগট করে চলে গেল। ইভান হাঁ হয়ে কাগজটা ধরে কথার দিকে তাকিয়ে আছে। মেয়েটাকে এত বাজেভাবে অপমান করে গেল। না না, এই অপমান কিছুতে মেনে নেওয়া যায় না, কিছুতে একটা করতেই হবে। রাত 2টা। ইভান এখনও পড়ছে বললে ভুল হবে, লিখছে। যেভাবেই হোক ওর হাতের লেখা ভালো করতে হবে, তারপর আবার কথাকে চিঠি লিখতে হবে। ইলিয়াস চৌধুরী আর পারভিন বেগম রীতিমতো অবাকের চূড়ান্ত সীমায়। যে ছেলেকে কেউ মেরেও পড়ার টেবিলে বসাতে পারে না, সে আজ রাত 2টা পর্যন্ত পড়ার টেবিলে বসে আছে, ভাবা যায়? পারভিন বেগম, আমার হাতে একটা চিমটি কেটে দেখো তো, আমি কি সত্যি দেখছি? ইলিয়াস চৌধুরী পারভিন বেগমের হাতে জোরে একটা চিমটি কাটল। পারভিন বেগম, আহ, এত জোরে কেউ চিমটি কাটে? তুমি তো বলে, কিন্তু আমি মনে হয় সত্যিই দেখছি। আমার ছেলেটার তাহলে সুবুদ্ধি হয়েছে। 4টা খাতা লিখে লিখে ভরে ফেলেছে ইভান। এত লেখা মনে হয় ও ওর বাপের জন্মেও লিখেনি। আজ আবার ও কথাকে চিঠি দেবে, তাই রাস্তায় দাঁড়িয়ে আছে। কথাকে আসতে দেখে কথার দিকে এগিয়ে গিয়ে কথার হাতে চিঠিটা ধরিয়ে দিল। কথা চিঠিটা ব্যাগে রেখে বাড়ির দিকে পা বাড়াতেই, এই মেয়ে, চিঠিটা কি তোমাকে আমি ব্যাগে রেখে দেওয়ার জন্য দিয়েছি? তুমি যে ব্যাগে রেখে দিলে। আপনি সবসময় আমাকে দেখলেই এই মেয়ে করেন কেন? আমার একটা নাম আছে কি? আমার নাম কথা। তো কথু রানী, চিঠিটা বের করে আমার সামনে বসে পড়ো। কথা চিঠিটা খুলে, এগুলো কি লিখেছেন ভাইয়া? আগের ডিম্বকের ডিম। আমি মাত্র 9ম শ্রেণীতে পড়ি। আপনার এই ডাক্তারি হাতের লেখা বোঝার বয়স আমার হয়নি। সরি ভাইয়া, বলে ইভানের হাতে চিঠিটা দিয়ে চলে গেল। রাগে ইভানের শরীর রিরি করছে। কত কষ্ট করে কাল সারা রাত না ঘুমিয়ে চিঠিটা লিখেছে, আর মেয়েটা কিছু বুঝতেই পারল না। ওর হাতের লেখা কি এতটাই খারাপ নাকি? না, আরও চেষ্টা করতে হবে। যেভাবেই হোক ওর হাতের লেখা কথাকে বোঝাতেই হবে। দুদিন পর ইভান আজ আবার রাস্তায় কথার জন্য অপেক্ষা করছে। এই 2 দিন নিজের রুম থেকে বের হয়নি। খাওয়া নাওয়া বাদ দিয়ে শুধুমাত্র হাতের লেখা ভালো করার জন্য লিখেছে। হাতের লেখাটা এখন বেশ ভালো হয়েছে, আগের মতো অতটা খারাপ না। কথাকে হেলে দুলে আসতে দেখেই ইভানের শুকনো ঠোঁট দুটোতে হাসির রেখা ফুটে উঠল। এই 2 দিন ভালো ঘুম হয়নি, চোখ দুটো লাল হয়ে আছে, চুলগুলো উস্কো খুস্কো। কথা আসতেই ইভান কথার হাতে চিঠিটা ধরিয়ে দিল। নাও, এখন পড়ো, দেখো এখন হাতের লেখা বোঝো কিনা। কথা চিঠিটা খুলে পড়া শুরু করলো। প্রিয় কথু রানী, দেখো আমি বেশি পেঁচিয়ে কথা বলতে পারি না, তাই সরাসরি বলছি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম ওই 2 বিনুনি নাড়িয়ে স্কুল ড্রেস পরে আসতে, তখনই আমার মনের মতো ঘন্টি বেজে উঠেছিল, ওই সিনেমাতে যেমন হয়। যদিও এতদিন আমি ওইসবে বিশ্বাস করিনি, কিন্তু এখন করি, কারণ তোমাকে দেখেও আমার মনে ভালোবাসা ঘন্টি বেজে উঠেছে। আমি আর কিছু জানি না, আমি তোমাকে ভালোবাসি। এখন তোমাকেও ভালোবাসতে হবে, না হয় তোমাকে জোর করে ভালোবাসাবো। আমার বাবার কিন্তু অনেক পাওয়ার। ইতি, তোমার ভবিষ্যৎ বর। চিঠিটা পড়ে কথা বুড়ো কুচকি ভ্যানের দিকে তাকালো। এভাবে আবার কেউ প্রেমপত্র লিখে? এটা কোনো প্রেমপত্র হলো? এটা তো প্রেম নামক হুমকি পত্র। যদিও এর কিছুই কথা বুঝিনি, কারণ এই প্রথম ওকে কেউ প্রেমপত্র দিয়েছে। প্রেমপত্র কেমন হয় সে সম্পর্কেও পরিচিত নয়। এই প্রথম ওর কিশোরী মনে যেন প্রথম ভালোবাসা নামক এক প্রশান্তির হাওয়া বয়ে যাচ্ছে। এ কেমন অনুভূতি? এই অনুভূতি তো ওর আগে কখনো হয়নি, এখন কেন হচ্ছে? তবে অনুভূতিটা খারাপ লাগছে না। এই প্রথম কথার কিশোরী মনে কেমন উথাল পাথাল ঝড় শুরু হচ্ছে। কেমন একটা লজ্জা লজ্জা লাগছে। আর চোখে ইভানের দিকে তাকিয়ে দেখে ইভানে হাত দিয়ে মাথার পিছনের চুল খামচাচ্ছে, আর ঠোঁটে লাজুক হাসি। কথা হুট করেই, আপনার দাড়ি কোথায়? ইভান থতমত খেয়ে, মানে? আমি সিনেমায় দেখেছি নায়কদের কত সুন্দর দাড়ি থাকে, আর নায়িকারা নাকি সেটা দেখেই প্রেমে পড়ে যায়। আপনার দাড়ি কই? ইভান অসহায়ের মতো মুখ করে, আমার এখনও ভালোভাবে দাড়ি ওঠেনি। দাড়ি না উঠলে আমি ভালোবাসবো না। দাড়ির সাথে ভালোবাসার সম্পর্ক কি? শুনেছি দাড়ি না উঠলে ছেলেটা বড় হয় না। আপনার দাড়ি নেই, তার মানে আপনিও ছোট, আর আমি ছোট পিচ্ছি একটা ছেলেকে কেন ভালোবাসবো? বলে যেভাবে হেলে দুলে এসেছিল সেভাবে হেলে দুলে আবার চলে গেল। ইভান ব্যাবলার মতো কথা চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে, আর দাঁড়িয়ে কথা চিন্তা করছে। বাড়িতে ফিরে ইভান সারা বাড়ি চিল্লাচিল্লি করে মাথায় তুলে নিয়েছে ওর দাড়ি কেন উঠছে না।
আম্মু আমার এখনো কেন দাঁড়িয়ে উঠছে না? পারভিন বেগম ছেলের এহেনও কথা শুনে ফ্যালফাল করে ছেলের দিকে তাকিয়ে আছে। ইলিয়াস চৌধুরী, এটা কেমন কথা ইভান? বয়স হলে তোমার ঠিকই দাঁড়িয়ে উঠবে। আমার 18 বছর বয়স হয়েছে, এখনো কেন দাঁড়িয়ে ওঠেনি? আমার বন্ধুদের মধ্যে অনেকেরই দাঁড়িয়ে উঠে গেছে। পারভিন বেগম, তোমারও উঠবে বাবা, সময় হলেই দাঁড়িয়ে উঠবে। আমি কিচ্ছু জানি না, আমার এখনই দাঁড়িয়ে চাই বলে নিজের রুমে গটগট করে চলে গেল। ইলিয়াস চৌধুরী, পারভিন বেগম সহ সকল সার্ভেন্টরা পর্যন্ত ব্যাবলার মতো তাকিয়ে আছে ইভানের দিকে। এখন এই দাড়ি কোথায় পাবে? দাড়ি কি বানানোর জিনিস? এটা তো আল্লাহ দিবে সময় মতো। এদিকে ইভানও জেদ ধরে বসে আছে, তার এখনই দাড়ি না উঠলে সে একটু পানিও খাবে না। ইলিয়াস চৌধুরী আর পারভিন বেগম পড়েছে মহাবিপদে। এখন এই দাড়ি কিভাবে উঠবে? অবশেষে ইলিয়াস চৌধুরী অনেক ভেবে চিন্তা করে বুদ্ধি বের করলো। আপাতত এই বুদ্ধির চোরে ছেলেকে ঠান্ডা করার প্রচেষ্টা চালাচ্ছে সবাই। ইভান দাঁড়িয়ে আছে আর তার সামনে হেসে গড়াগড়ি খাচ্ছে কথা। হাসবেই বা না কেন? ইভানের দাড়ি না ওঠায় আর সে গালে নকল দাড়ি লাগিয়ে আছে। কথা ইভানকে দেখে সে কখন থেকে হেসে যাচ্ছে, হাসা মোটে থামছেই না। এবার ইভানের কথার উপর বেশ রাগ হচ্ছে। রাগ হবেই বা না কেন? এই মেয়েটার জন্যই তো এভাবে নকল দাড়ি লাগিয়ে সংসেজে এসেছে। চুপ, একদম চুপ। খুব হাসি পাচ্ছে তাই না? কথা আঙুল দিয়ে নিজের ঠোঁট দুটো চেপে ধরে হাসি আটকানোর চেষ্টা করছে, কিন্তু হাসি তো থামছেই না। কথা আবার ফিক করে হেসে দিল। সরি, আসলে আপনাকে না একদম আমার দাদার মতো লাগছে। তুমি তো বলে দাড়ি না উঠলে ভালোবাসবে না। দাড়ি ওঠার কথা বলেছি, নকল দাড়ি লাগিয়ে আসতে বলেনি বলে বিনুনি দুটো নাড়াতে নাড়াতে চলে গেল। আজ কথার জন্য এক বক্স চকলেট নিয়ে দাঁড়িয়ে আছে ভ্যান। রাজীব বলেছে মেয়েরা নাকি চকলেট ভালোবাসে। দাড়ি তো উঠল না, এখন চকলেটই ভরসা। কথা আসতেই চকলেটের বক্সটা কথাকে ধরিয়ে দিয়ে চলে গেল। একটা কথাও বলল না। কথাও ব্যাবলার মতো ইভানের দিকে তাকিয়ে আছে। কি থেকে কি হলো ওর মাথায় ঢুকছে না। কথা বাড়িতে ফিরেই নিজের রুমে ঢুকে রুম আটকে দিল। ব্যাগ থেকে চকলেট বের করে দেখল। কেমন যেন ওর মনের মতো অন্যরকম এক ভালো লাগা কাজ করছে। কথার কিশোরী মনেও হয়তো ভালোবাসার রং লেগেছে, তাই এত ভালো লাগছে। আজকাল সব সময় কথার মনের মধ্যে ইভানের চিন্তাগুলো ঘুরপাক খায়। যতই নিজের মন থেকে ইভানকে বের করে দেওয়ার চেষ্টা করুক না কেন, ইভানকে ভুলে একটা মিনিটও কাটে না ওর। বাসায় আসা বা স্কুলে যাওয়ার সময় আজকাল ওর মনটা উতলা হয়ে থাকে। আজ ইভান রাস্তায় দাঁড়াবে তো। মনিকের মধ্যে ইভানের যেন আকুপাকু করে। ইভানকে দেখলেই মনের মতো অন্যরকম এক প্রশান্তির হাওয়া বয়ে যায়। কথা চকলেট বক্স বের করে চকলেটগুলো খাচ্ছে আর চকলেটের খোসাগুলো জমিয়ে রাখছে। এগুলো ও ফেলবে না। এটা ইভানের কাছ থেকে ওর পাওয়া প্রথম ভালোবাসার উপহার। পরের দিন। প্রতিদিন ইভান কথার জন্য অপেক্ষা করে আজ কথা অপেক্ষা করছে ইভানের জন্য, কিন্তু ইভানের পাত্তা নেই। দাঁড়িয়ে থাকতে থাকতে কথার মেজাজটা বিগড়ে যাচ্ছে। স্কুল ছুটি হওয়ার পর এই গরমে রোদের মতো মেয়েটা দাঁড়িয়ে আছে, আর ওনার কোনো খোঁজ খবর নেই। এমনিতে তো রোজ এসে এখানে দাঁড়িয়ে থাকতে পারে। প্রায় 1 ঘন্টা হয়ে এলো, তার কোনো খোঁজ নেই। আর দাঁড়িয়ে থাকলে কথার বাড়িতে হয়তো চিন্তা করবে, তাই আর দাঁড়িয়ে না থেকে মনের মতো একটা চাপা অভিমান নিয়েই বাড়িতে চলে গেল কথা। হয়তো ভালোবাসার একটা অংশ অভিমান, তাই নিজের অজান্তে কথার মনে অভিমান চলে এসেছে। পরের দিন। আজ কথার অপেক্ষায় রাস্তায় দাঁড়িয়ে আছে ইভান। কথা দূর থেকে ইভানকে দেখে দাঁড়িয়ে গেল। কথা মনে মনে, আজ কত সুন্দর দাঁড়িয়ে আছে। কাল কতক্ষণ দাঁড়িয়েছিলাম, কোনো খোঁজ খবরই ছিল না। কোনো কথাই বলবো না আমি ওনার সাথে। কথা অন্যদিকে মুখ ঘুরিয়ে হনহন করে ইভানের সামনে থেকে হেঁটে যাচ্ছে। এই রাস্তায় যে ইভান নামক কোনো ব্যক্তি আছে সেটাই বোঝা যাচ্ছে না কথাকে দেখে। কথা, এই কথা, এভাবে চলে যাচ্ছ কেন? কথা কোনো কথা না বলেই চলে গেল। যাহ বাবা, চলে গেল। এমনভাবে চলে গেল যেন আমাকে দেখতেই পায়নি। হঠাৎ করে হলোটা কি? স্কুল থেকে ফেরার পথে আবার কথার সাথে ইভানের দেখা। এবারও কথা কোনো কথা বলছে না, চুপচাপ চলে যাচ্ছে। ইভান এত কথার সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু কথা চুপচাপ চলে গেল। এবার ইভানের সাথে রাজীব। ইভান ভাবি মনে হয় কোনোর কারণে রাগ করেছে, কিন্তু আমি তো কিছুই করিনি। ইনফ্যাক্ট কাল তো এখানেও আসিনি, তাহলে রাগ কেন করবে? আমি কি করে জানবো? তবে ভাবিকে দেখে তো মনে হচ্ছে তোর উপর রাগ করেছে। এই মেয়ে মানুষ তো বড্ড অদ্ভুত। কিন্তু এখন কি করব? এখন ভাবে রাগ ভাঙাতে হবে, কিন্তু কিভাবে? আরে তুই সিনেমা দেখিস না সেভাবে। পরের দিন। ইভান রাস্তায় দাঁড়িয়ে আছে কথার অপেক্ষায়।
ওই দিক থেকে কথা বিনুনি ধরে হেলতে দুলতে আসছে, কিন্তু ইভানের সামনে দাঁড়িয়ে শটান হয়ে দাঁড়িয়ে গেল। তারপর ইভানের দিকে তাকিয়ে আবার হাঁটা শুরু করলো। ইভান পিছন থেকে কথার হাত ধরে আটকে দিল। কথা অগ্নি চক্ষু হাতের দিকে তাকাতে ইভান একটা ডোক গেলে কথার হাঁটা ছেড়ে দিল। সরি, আমি হাত ধরতে চাইনি, কিন্তু তুমি তো আমার কথা না শুনেই চলে যাচ্ছিলে। আমি আপনার কোনো কথা শুনতে চাই না, কোনো কথা নেই আপনার সাথে। কেন? আচ্ছা, আমি করেছিটা কি, যার জন্য এত রাগ আমার উপর? আমি কারো উপর কোনো রাগ করিনি। পথ ছাড়ুন, বাড়ি যেতে হবে। কেন রাগ করেছ না বললে পথ ছাড়ব না? পরশু দিন আসেননি কেন? সেদিন আমি আপনার জন্য কতক্ষণ অপেক্ষা করেছি জানেন? ইভান অবাক হয়ে, তুমি আমার জন্য অপেক্ষা করেছ? সত্যি কথা, তা নয় তো কি? ইভান, ইসাস আমার যা খুশি খুশি লাগছে না বলে কথাকে জড়িয়ে ধরার জন্য হাত দুটো বাড়িয়ে দিল। কথা ইভানের দুই হাত বাড়াতে দেখেই অগ্নি দৃষ্টিতে ইভানের দিকে তাকাতেই ইভান একটা ঢোক গিলে হাত দুটো আবার গুটিয়ে নিল। ইভান, সরি, আসলে বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম তো। কথা একটা মুখ ভেঙচি দিয়ে চলে গেল। কথা আর ইভানদের শিক্ষা সফরে নেওয়া হবে। 2 দিনের ভ্রমণ, কক্সবাজার। 3টা বাস ভাড়া করা হয়েছে। কথাও যাবে, যদিও ওর সাথে কবির রয়েছে। নিজেদের বাসে উঠে বসে আছে, কিন্তু ওর চোখ দুটো বাহিরে একজনকে খুঁজতে ব্যস্ত। সেই কখন থেকে সিটে বসে জানালা থেকে বাহিরে উঁকি মারছে, কিন্তু কোথাও ইভানকে দেখা যাচ্ছে না। তাহলে ইভান কি যাবে না? ভাবতেই কথার মনটা খারাপ হয়ে গেল। এতক্ষণ শিক্ষা সফর নিয়ে মনের মধ্যে যত আনন্দ কাজ করছিল সবাই যেন এক নিমেষেই উড়ে গেল। একটু পরেই গাড়ি ছাড়বে, কিন্তু এখনো ইভানের দেখা নেই। হঠাৎ শেষ মুহূর্তে কথাদের গাড়িতে এসে উঠল ইভান। ইভানকে দেখেই কথার ঠোঁটে হাসি ফুটে উঠল। এতক্ষণ কথার চুপসে থাকা মুখটা উজ্জ্বল হয়ে গেল। ইভান, স্যার, আসলে আমি দেরিতে এসেছি তো, আমাদের গাড়িতে জায়গা নেই, তো তাই আমাকে এই গাড়িতে পাঠানো হয়েছে। স্যারের অনুমতি নিয়ে সবার পেছনের সিটে গিয়ে বসল ইভান। কথা মধ্যের সিটে জানালার পাশে বসেছে। যদিও পিছনের সিট থেকে কথাকে দেখা যায় না, কিন্তু তবুও দুইজন এক গাড়িতেই আছে, এটা ভেবেই ইভানের শান্তি। কত কষ্ট করে এই গাড়িতে এসেছে ইভান। ওই গাড়ির সিট ফিল আপ করার জন্য নিজের কাছ থেকেও 3-4 জনের শিক্ষা সফরে যাওয়ার টাকা দিয়েছে। আর দেরিতে আসার কারণও এটাই, ওই গাড়ি ফিল আপ হবে, তারপর ও কথাদের গাড়িতে এসে উঠবে। ইভান বারবার নিজের সিট থেকে দাঁড়িয়ে উঁকি ঝুঁকি মারছে। না, কথার দেখা পাওয়া যাচ্ছে না। কথার পাশেই আবার কবির বসা, এর জন্য কিছু বলাও যাচ্ছে না। ইভানের মনটা বড্ড আনচান আনচান করছে। কি করা যায়? এর মধ্যেই ইভানের মনকে একটু শান্তি দেওয়ার জন্য গাড়িটা লাঞ্চের উদ্দেশ্যে থামল 30 মিনিটের জন্য। একটা মোটামুটি রেস্তোরাঁয় সবাই ঢুকেছে লাঞ্চের জন্য। কবির আর কথা যে টেবিলে খেতে বসেছে, ইভানও দৌড়ে গিয়ে সেই টেবিলের এক সিট দখল করে বসে পড়ল। কবির, আরে ইভান না। ইভান, আমাদের গাড়িতে সিট পাইনি তো, তাই তোদের গাড়িতেই আসলাম। কবির, যাক ভালো হয়েছে, এই জুনিয়র ছেলে মেয়েদের সাথে খুব বোরিং লাগছিল। কথা খাচ্ছে আর আর চোখে ইভানকে দেখছে। সরাসরি তাকালে কবির আবার কি না কি ভাবে। হয়তো কিশোরী বয়সে বা প্রথম প্রেমে মনে ভয়, ডর, খুঁতখুঁতুনিটা একটু বেশিই থাকে। ইভান খাচ্ছে আর বারবার কথার দিকে তাকাচ্ছে। ব্যাপারটা কবিরের চোখও এড়ায়নি। এড়াবে কিভাবে, ইভান তো খাচ্ছে কম, কথার দিকে তাকিয়ে আছে বেশি। এমন ভাবে ড্যাব ড্যাব করে বারবার তাকিয়ে থাকলে তো যে কারো চোখে পড়বেই। কবির, কি রে, ওর দিকে ওভাবে তাকিয়ে আছিস কেন? কবিরের কথায় ইভান থতমত খেয়ে গেল। ইভান আমতা আমতা করে, না আসলে মেয়েটাকে চিনতে পারিনি তো, দেখলাম বাসেও একসাথে বসেছিস, আর তোর চেহারার সাথেও মিল আছে, তাই আর কি। কবির একটা হাসি দিয়ে, আরে ও আমার ছোট বোন, কথা। আমার যেহেতু বোন, তোরও বোন মনে করতে পারিস। কবিরের কথায় কথার আর ইভানের একসাথে বিষম খাওয়ার উপক্রম। কি বলল বোন? কথা চোখ বড় বড় করে ভাইয়ের দিকে তাকিয়ে আছে। ইভান বিড়বিড় করে, বউকে বোন বানানোর কোনো ইচ্ছে নেই আমার, দাড়ি। খাওয়া দাওয়া শেষে কবির একটু ওয়াশরুমে গেছে, এই তো সুযোগ। আর সুযোগের সদ্ব্যবহার করতে ইভান খুব ভালোভাবে জানে। ইভান আর কথা সামনাসামনি বসে আছে। কবির না থাকলেও চারদিকে সব স্যার আর অন্যান্য স্টুডেন্টরা, তাই কবির উঠে গিয়ে কথার পাশেও বসতে পারছে না। আর কথা শুধু বারবার আর চোখে তাকিয়ে ইভানকে দেখছে। ইভান, এখন সরাসরিই দেখতে পারো, আর আর চোখে তাকাতে হবে না। তোমার ওই হিটলার ভাইটা এখন আর নেই। ইভানের কথায় কথা বেশ লজ্জা পেয়ে গেল। আর পাবে নাই বা কেন, এই প্রথম ওকে কোনো ছেলে এমন ভাবে বলেছে। আর ইভান না হয় দেখেছে কথাকে আর চোখে তাকাতে, সেটা আবার এভাবে সামনাসামনি বলার কোনো মানে আছে নাকি? ইভান, টেবিলের নিচ থেকে হাত বাড়াও। কথা ভ্যাবলার মতো ইভানের দিকে তাকালো।
ইভান, ওভাবে না তাকিয়ে টেবিলের নিচ থেকে হাত বাড়াও। কথা আর কিছু না বলে টেবিলের নিচ থেকে হাত বাড়ালো। ইভান টেবিলের নিচ থেকে একটা কিটক্যাট আর একটা চিরকুট কথার হাতে দিল। এর মধ্যে কবিরও ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। কথার সাথে সাথে চকলেট আর চিরকুটটা নিয়ে হাতটা সরিয়ে নিল। চিরকুটটা আর পড়া হলো না। যদি কোনোভাবে চিরকুটটা কবিরের কাছে ধরা পড়ে যায়, থাক বাবা, কোনো রিস্ক নিয়ে লাভ নেই, তাই কথা চিরকুট আর কিটক্যাট ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখল। কবির, চল গাড়ি ছেড়ে দিবে। কথা, হ্যাঁ চলো। এবার কথাকে নিয়ে কবির পিছনের একটা সিট খালি করে ইভানের কাছে বসল। ইভান মনে মনে, সে তো মেঘ না চাইতেন জল। আগে বুঝলে তো বাসে উঠেই আগে কবিরের কাছে গিয়ে বলতাম আমি তোদের সাথে এই বাসে উঠেছি। কিন্তু সমস্যা হলো ইভান আর কথার মাঝখানে কবির বসেছে। কি একটা ঝামেলা! কথার দিকে তাকাতে গেলেও কবিরের চোখ পড়ে কবির দেখে নেয়। ইভান অসহায়ের মতো মুখ করে কবিরের দিকে তাকিয়ে আছে আর কথা ইভানের মুখ দেখে মিটিমিটি হাসছে। অবশেষে সবাই কক্সবাজার পৌঁছালো। কক্সবাজার পৌঁছেই যে যার হোটেল রুমে চলে গেল। এখানে যেহেতু ছেলে মেয়ের জন্য আলাদা আলাদা হোটেল রুমের ব্যবস্থা করা হয়েছে, তাই কবির আর ইভান কথাকে ছেড়ে অন্য রুমে চলে গেল। কথা রুমে গিয়েই ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিল। এত লং জার্নি কথা এর আগে করেনি, তাই ক্লান্তিতে ঘুমিয়ে পড়তে বেশি সময় লাগেনি। এদিকে ইভান এসেই ফ্রেশ হয়ে না ঘুমিয়ে কথার রুমের সামনে ঘুরঘুর করছে, কখন কথা বের হবে একটু দেখতে পাবে, কিন্তু কথা তো কথাই, তার কোনো দেখা সাক্ষাৎ নেই, সে এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। বিকাল 4টা, কথার এখনো ঘুম ভাঙেনি। কথার বান্ধবী লাবণী কয়েকবার ওকে ডেকে গেছে, তার কোনো হুঁশি নেই। এদিকে সবাই ঘুরতে বের হবে, কিন্তু কথার কোনো দেখা নেই। কবির, কথা কোথায়? লাবণী, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে ভাইয়া। অনেকবার ডেকেছি উঠছেই না। কবির, আচ্ছা তোমরা যাও, আমি দেখছি। এই তো কবিরের সাথে ইভানও কথাদের রুমে ঢোকার সুযোগ পেয়েছে। রুমে ঢুকেই ইভানের চোখ জোড়া আটকে গেল কথার ঘুমন্ত মুখশ্রীর উপর। ঘুমালেও কোনো নারীকে এত মায়াবী লাগে জানা ছিল না ইভানের। কবির কথাকে ঘুম থেকে উঠানোর জন্য ডেকেই যাচ্ছে। ইভানের ইচ্ছে করছে কবিরকে বলতে, থাক ডাকিস না, ও ঘুমাক না, আর আমি বসে বসে দুই চোখ ভরে ওকে দেখি। কিন্তু সেই অধিকার আর কোথায়? কবির, এই কথা ওর, সবাই ঘুরতে বের হয়েছে, তুই যাবি না? কথা, আর একটু ঘুমাতে দে না ভাইয়া বলে বাচ্চাদের মতো ঠোঁট উল্টে আবার ঘুমের মনোযোগ দিল। কথার ঠোঁট উল্টানো দেখে ইভানের খুব হাসি পাচ্ছে। কেমন পিচ্চি পিচ্চি লাগছে কথাকে। পিচ্চিই তো, ইভানের পিচ্চি বউ। ভাবতেই ইভানের ঠোঁটের কোণে সূক্ষ্ম এক চিলতে হাসি ফুটে উঠল। কথাকে কোনোভাবেই উঠাতে না পেরে কবির কথার হাত ধরে টেনে উঠিয়ে বসিয়ে দিল। কথা চোখ বন্ধ করে, ভাইয়া ডিস্টার্ব করিস না তো, যা এখান থেকে বলে আবার ঘুমিয়ে পড়ল। কবির এবার কথাকে কোলে নিয়ে ওয়াশরুমে ছেড়ে আসলো। কবির, ফ্রেশ হয়ে 5 মিনিটের মধ্যে বের হবি, না হয় তোকে আজ সারারাত এই ওয়াশরুমের মধ্যে অন্ধকারে আটকে রাখবো। অন্ধকারের কথা শুনেই কথার অন্তরাত্মা কেঁপে উঠল। কথা অন্ধকার ভীষণ ভয় পায়। অন্ধকারে থাকলেই ওর মনে হয় ওর আশেপাশে ভূত আছে, তারা ওকে ধরে খেয়ে ফেলবে। কথা, না না, আমি এখনই ফ্রেশ হয়ে বের হচ্ছি। ইভান, বাবা তোর বোনের যা ঘুম। কবির, ওর ঘুম ভাঙাতে সকাল হতে আমি, মা আর বাবাকে যুদ্ধে নামাতে হবে। কে জানে কোন হতভাগার সাথে ওর বিয়ে হবে, ওর ঘুম ভাঙাতে ভাঙাতেই তার জীবন কয়লা কয়লা হয়ে যাবে। ইভান বিড়বিড় করে, সেই হতভাগাটা আমিই হব ইনশাআল্লাহ। আর আমি আমার কথুরানীর ঘুম ভাঙাবই না। ও ঘুমাবে আর আমি পাশে বসে তাকিয়ে তাকিয়ে আমার কথুরানীর ঘুমন্ত মায়াবী মুখশ্রীর দর্শন করব। কবির, কিছু বললি? ইভান, কই না তো। আচ্ছা তোর বোন কি অন্ধকারে ভয় পায়? কবির, ভীষণ। সমুদ্র সৈকতে বালির উপর হেঁটে বেড়াচ্ছে কথা, চোখে লেগে আছে সূর্যের আলোর মতো ঝলমলে হাসি। আর দূর থেকে মুগ্ধ একজোড়া নয়নের সাক্ষী। কথা সমুদ্রের পানি ছিটিয়ে দিচ্ছে ওর বান্ধবীদের গায়ে, আর একটু পর পর খিলখিল করে হেসে উঠছে। ইভান তো এই হাসতেই বেহুশ। প্রতিবারই কথার এই খিলখিল করা হাসি ইভানের হার্টের গতিবিধি বাড়িয়ে দেয়। কবিরও কাছাকাছি নেই। কবির একটু দূরেই ওর বন্ধুদের সাথে মেতে উঠেছে। এখানে আসা সবাই সমুদ্রের পানিতে যেতে উঠেছে শুধু একজন ছাড়া। অবশ্য সে সমুদ্র দেখবে কখন, তার সামনে তো তার এক সমুদ্র ভালো লাগার মানুষটা দাঁড়িয়ে আছে। তাকে দেখেই তো তার শান্তি দাঁড়ি। তার ওই হাসিতে ইভানের বুকে যতটা প্রশান্তি দিয়ে যায় তা দিতে পারে না এই সমুদ্রের ঢেউগুলো। রাজীব, এই ইভান ওখানে দাঁড়িয়ে কি করছিস, এখানে আয়। সবাই কত সুন্দর আনন্দ করছে আর তুই ওখানে একা একা দাঁড়িয়ে আছিস। ইভান, আমার আনন্দ ওই যে বলেই কথার দিকে ইশারা করতে গিয়েই দেখে কথা নেই। কোথায় গেল মেয়েটা? এই তো এই মাত্র এখানে ছিল, হঠাৎ কোথায় উধাও হয়ে গেল।
সবাই তো এখানে আছে, শুধু কথাই নেই। আশেপাশে সব জায়গায় কথাকে খুঁজে দেখেছে, ইভান কোথাও নেই। তবে কি কথা সমুদ্রের পানিতে ভেসে গেল? না না, এটা হতে পারে না। কথা আছে, এখানেই আছে। ইভান পাগলের মতো কথাকে খুঁজছে, কথা কোথাও নেই। কারো কাছে জিজ্ঞেসও করতে পারছেন না, যদি আবার কিছু মনে করে দাঁড়ি। আসলে এই বয়সে ভালোবাসাটা মনে হয় এমনই। এই বয়সের ভালোবাসাটা হয়তো ভয়, ভালো লাগা, অভিমান, ইতস্ততবোধ সবকিছুর সংমিশ্রণে, তাই হয়তো নিজের মনের কথাটা চাইলেও অনায়াসে কাউকে বলা যায় না। মনের মধ্যে খুব ইতস্ততবোধ কাজ করে। ইভানের অবস্থাও তেমনি, কাউকে কিছু জিজ্ঞেসও করতে পারছেন না আর চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। ভয় হচ্ছে খুব, হারিয়ে ফেলার ভয়। বয়স হয়তো আবেগের, তবে এটা কথার প্রতি ইভানের আবেগ কিনা জানে না, শুধু জানে কথাকে ছাড়াও থাকতে পারবে না, বাঁচতে পারবেন না কথাকে ছাড়া। কথাকে খুঁজতে খুঁজতে অবশেষে একটা ঝিনুকের দোকানে কথার দেখা মিলল। দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন কিনছে, আর তার ঠোঁটের কোণে লেগে আছে মিষ্টি একটা হাসি। কিন্তু এই হাসিও এই মুহূর্তে ইভানকে কাবু করতে পারবে না। তার মাথাটা এই মুহূর্তে প্রচণ্ড গরম। ঝিনুকের দোকানেই যখন আসার ছিল, কাউকে নিয়ে আসতো, অন্তত কাউকে বলে যেত। ইভান কথার কাছে গিয়ে চিৎকার করে, সমস্যা কি তোমার? কাউকে কিছু না বলে এখানে এসেছিলে কেন? জানো কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। অবশ্য তোমার তাতে কি, যখন যা খুশি তাই করবে। এখানে কি তোমার যে কাউকে না জানিয়ে আসতেই হবে? কথা তাকিয়ে দেখে চারপাশের লোকজন ওর দিকে কেমন করে তাকিয়ে আছে। ভীষণ অস্বস্তি লাগছে, অভিমান হচ্ছে খুব। ইভান ওকে এতগুলো মানুষের মধ্যে এমন ভাবে বলতে পারল। ওর জন্যই তো কাউকে না বলে এখানে এসেছে। কান্না পাচ্ছে খুব ওর। কথা ইভানের হাতের মুঠোয় কিছু একটা দিয়ে হনহন করে চলে গেল। ইভান হাতের মুঠো খুলে দেখে একটা শামুক, যার উপর লেখা ইভান প্লাস কথা। শামুকটা দেখেই ইভানের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। মনের মধ্যে বয়ে গেল একরাশ প্রশান্তির হাওয়া। কিন্তু এদিকে কথা তো রেগে বম হয়ে আছে। ইভান আসার সময় কতবার কথাকে দেখেছে, সে কোনো পাত্তাই দেয়নি, উল্টো এমনভাবে চলে এসেছে যেন তার আশেপাশে কারো অস্তিত্বই নেই। কক্সবাজার যে কয়দিন ছিল, কথা আর ইভানের সাথে কথা বলেনি। আর ইভান সে কথার রাগ ভামানোর মতো কোনো সুযোগই পায়নি। যখনই সে কথার দেখা পেয়েছে, হয় কথার সাথে তার বান্ধবীরা ছিল, না হয় কবির। কক্সবাজার থেকে ফিরে একদিন কথার স্কুল বন্ধ ছিল, তাই সেদিন আর কথার সাথে ইভানের দেখা হয়নি। কথা প্রতিদিন স্কুলে একা একাই যাওয়া আসা করে, এদিকে ওর কোনো বান্ধবীদের বাসাও নেই, আর কবিরের সকালে তাড়াতাড়ি প্রাইভেট থাকে আর কলেজও কথার ছুটির আগে ছুটি হয়, তাই কথা প্রতিদিন একা একাই যাওয়া আসা করে। আর ইভান কথার সাথে দেখা করার জন্য প্রতিদিন এই সুযোগটাই কাজে লাগায়। আজও কথার জন্য দাঁড়িয়ে আছে ইভান। তারপর আবার কথার রাগ ভাঙাতে হবে। কথা আসতেই ইভান উহুম উহুম। কথা যেন শুনেও না শোনার ভান ধরে চলে যাচ্ছিল। ইভান পিছন থেকে কথার হাত টেনে ধরল। কথা, এ কি আপনি আমার হাত ধরেছেন কেন? হাত ছাড়ুন বলছি। ইভান হাতটা ছেড়ে দিয়ে, সরি, কিন্তু তুমি আমার কোনো কথা শুনতে চাইছো না কেন? ওই দিন তোমাকে না দেখে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, ভেবেছিলাম এই বুঝি তোমাকে হারিয়ে ফেলেছি। কত কুচিন্তা মাথায় হানা দিচ্ছিল। কত জায়গায় তোমাকে খুঁজেছি, কোথাও পাইনি। তোমাকে দেখতে পেয়ে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। তাই ওই রকম ব্যবহার করে ফেলেছি। সরি সরি, এই দেখো কান ধরেছি, আর অমন করব না প্রমিজ বলে মাঝ রাস্তায় কান ধরে দাঁড়িয়ে গেল। ইভানকে কান ধরে দাঁড়িয়ে থাকতে দেখে কথা মিটিমিটি হাসছে। রাস্তা থেকে যারা যাচ্ছে তারাও ইভানকে দেখে মিটিমিটি হাসছে। ইভান, এখনো তুমি আমার সাথে কথা বলবে না? দেখো রাস্তার মানুষও আমাকে দেখে হাসছে। কথা, হ্যাঁ, এখন খুব মান সম্মানে লাগছে, তাই না? সেদিন আমার দিকেও মানুষ কেমন অদ্ভুতভাবে তাকিয়েছিল, আমারও খুব খারাপ লাগছিল। ইভান, সরি বললাম তো। এবারের মতো মাফ করে দেওয়া আর হবে না। কথা, আগে কান ধরে উঠবস করেন। ইভান অসহায়ের মতো মুখ করে, কান ধরেছি তো এখন উঠবসও করতে হবে। কথা, কান ধরে উঠবস না করলে আর কোনো কথা নেই আপনার সাথে। ইভান, এই না না, এখনই কান ধরে উঠবস করছি। 1 2 3 4 5। কথা একটা মুচকি হাসি দিয়ে, হয়েছে, আর লাগবে না। ইভান, থ্যাঙ্কস। আচ্ছা, আমার সেই চিঠিটার উত্তর তো দিলে না। চিঠির কথা মনে পড়তেই কথা কাচুমাচু করতে শুরু করলো। আসলে ও উত্তর কি দিবে, ওর তো চিঠিটা পড়াই হয়নি। চিঠিটা দেওয়ার পর ইভানের উপর রাগে রাগে চিঠিটার কথা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। কথা, উত্তরটা কালকে দেই, আজকে দেরি হয়ে গেছে দাঁড়ি। স্কুলে ক্লাস শুরু হয়ে যাবে বলে এক প্রকার পালিয়ে গেল। ইভান, আরে শুনে তো যাও, তোমার জন্য গিফট এনেছিলাম। কে শোনে কার কথা? কথা যেভাবে কেটে পড়েছে তাতে এতক্ষণে স্কুলে পৌঁছে গেছে।
স্কুল থেকে বাড়ি ফিরেই কথা দরজা আটকে ব্যাগ থেকে চিঠিটা বের করে পড়া শুরু করলো। প্রিয় কথুরানী, আমি তোমাকে ভালোবাসি, আমি আগেই বলেছি। আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। তাহলে কেন আমাকে এত অপেক্ষা করাচ্ছ? প্লিজ তোমার উত্তরটা আমাকে জানিয়ে দিও। সামনে আমার এইচএসসি পরীক্ষা। এমনি পড়ালেখা করি না। এখন যদি তুমি হ্যাঁ বলো তাহলে আমি ভালোভাবে পড়াশোনা করব, আর যদি না বলো তাহলে কিন্তু পড়ালেখা ছেড়ে দেব। তুমি অবশ্যই চাইবেন না তোমার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে যাক, তাই দ্রুত হ্যাঁ বলে দিও, ঠিক আছে? তোমার উত্তরের অপেক্ষায় রইলাম। ইতি। ইভান। এমন চিঠি পড়ে কথা হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। এটা তো রীতিমতো হুমকি। কথার ইভানকে ভালো লাগে ঠিক আছে, কিন্তু কথা এখনই কোনো সম্পর্কে জোড়াতে ইচ্ছুক নয়। ভয় লাগে ওর, খুব দাঁড়ি। বয়সটা খুব অল্প। ওর বাবা বারবার বলেছে শুধুমাত্র লেখাপড়ার দিকে ফোকাস করতে, অন্য কোনো দিকে যেন মন না যায়। ও সেভাবেই ছিল, কিন্তু কোথা থেকে হঠাৎ ঝড়ো হাওয়ার মতো ইভান এসে ওর সবটা ওলট পালট করে দিল। কি উত্তর দিবে ও ইভানকে? যদি না বলে দেয় তাহলে ইভান তো আরও বাঁকে যাবে, আর যদি হ্যাঁ বলে দেয় তাহলে ওর বাবা ভাই জানতে পারলে আর আস্ত রাখবে না। কিশোরী বয়সটা মনে হয় এমনই, যে কোনো সিদ্ধান্ত নিতে খুব ভয় পায়। মনের মধ্যে সব সময় দোটানা কাজ করে। ওরা বড়দের মতো হুটহাট যে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। আর সম্পর্ক বিষয়ক তো নয়ই। বিশেষ করে মেয়েরা, এই সময়টা ওদের শিরায় শিরায় ভয় দৌড় করে। চিন্তায় চিন্তায় কান্না পাচ্ছে কথার। এই হলো কথার আর একটা বদভ্যাস, বেশি টেনশন হলেই কান্না পায়। ওই দিন রাতে কথার আর ঘুম হলো না। সারারাত ভেবেছে ইভানকে কি উত্তর দিবে। পরের দিন সকালে ইভান দাঁড়িয়ে আছে কথার উত্তরের আশায়। হাতে একটা ব্যাগ। কথাকে দূর থেকে আসতে দেখেই হাসি মুখে ইভান এগিয়ে গেল কথার কাছে। ইভান ব্যাগটা কথার দিকে এগিয়ে দিয়ে, এই তোমার গিফট, কক্সবাজার থেকে তোমার জন্য এনেছিলাম। কাল তুমি তাড়াতাড়ি চলে যাওয়ায় দিতে পারিনি। কথা, সরি আমি এটা নিতে পারবো না। কথার কথা শুনে ইভানের মুখটা একটু খানি হয়ে গেল। ইভান, কেন? কথা, না আসলে এটা নিয়ে আমি রাখবো কোথায়? কেউ দেখে ফেললে সন্দেহ করবে। আগের বার চকলেট দিয়েছিলেন, খেয়ে ফেলেছিলাম, এটা তো আর খেয়ে ফেলা যাবে না, ঘরে রাখতে হবে। তার থেকে বরং আপনার কাছেই রাখুন, আমি পরে নিয়ে নেব। ইভান নিজের মাথার পিছন চুলকিয়ে, তা আমার চিঠির উত্তরটা দিলে না তো? কথা অনেকক্ষণ আমতা আমতা করে, দেখুন সম্ভব না। আমি এই মুহূর্তে কোনো সম্পর্কে যেতে প্রস্তুত নই। ইভান, মানে কি? কথা, তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ? কথা, আপনাকে ফিরিয়ে দেওয়ার দুঃসাহস আমার নেই, আমি নিজে ফিরে যাচ্ছি। দেখবেন আপনি আমার থেকেও সুন্দর আর অনেক ভালো মেয়ে পাবেন। ইভান, আমি তোমার থেকেও সুন্দর আর অনেক ভালো মেয়ে চাই না, আমি তোমাকে চাই। কথা। কথা, আপনি কেন বুঝতে চাইছেন না? এটা হয় না। আপনার আর আমার বয়স খুব কম। বাবা জানতে পারলে আমাকে আস্ত রাখবে না। তার উপর আপনারা কোটিপতি আর আমরা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষ। ইভান, ভালোই তো বড়দের মতো ডায়লগ দিতে শিখেছ। সিনেমা দেখে শিখে সেইগুলো এখানে এসে ঝাড়ছ, তাই না? কথা, দেখুন আপনি কেন বুঝতে চাইছেন না? ইভান, না না না, আমি কিছু বুঝতে চাই না, আমি শুধু তোমাকে চাই, শুধু তোমাকে। কথা, আমার যা বলার বলে দিয়েছি, এখন আমার স্কুলের দেরি হয়ে যাচ্ছে, আমি যাই বলে চলে গেল। স্কুল ছুটি হয়েছে কথার। ইভান সেই সকাল থেকে এখনো রাস্তায় দাঁড়িয়ে আছে। কথাকে আসতে দেখেই ইভান এগিয়ে কথার কাছে গেল। কিন্তু কথা সে ইভানকে দেখেও না দেখার ভান ধরে হেঁটেই যাচ্ছে। ইভান, আমার কথাটা তো শোনো। তুমি আমার সাথে এমনটা করতে পারো না। কথা কোনো কথা বলছে না। ইভান, ওকে তুমি আমার সাথে কথা বলবে না আর আমার ভালোবাসাও মেনে নিবে না? এই তো ঠিক আছে, আজ যদি তুমি আমার ভালোবাসা মেনে না নেও তাহলে আমি এখানে এই ব্লেড দিয়ে হাত কেটে সুইসাইড করব। কথা পিছনে ফিরেই দেখে ইভান ব্লেড হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কিশোর কিশোরী বয়সে একটা বহুল প্রচলিত বিষয় হলো হাত কাটা। এরা প্রেম পাওয়ার জন্য হাত কাটে, প্রেমিকার রাগ ভাঙানোর জন্য হাত কাটে, প্রেমিকাকে খুশি করার জন্য হাত কাটে। আর অদ্ভুত বিষয় হলো মেয়েরাও এই হাত কাটাকাটি দেখে গলে যায়। সব প্রেমিক বা প্রেমিকারাই কিশোর কিশোরী বয়সে একবার হলেও হাত পা কেটেছে। এটা যেন ওই সময়ের প্রেমের বাধ্যতামূলক কাজ। ইভানের হাতে ব্লেড দেখে কথার খুব ভয় লাগছে। ইভান কি এবার সত্যিই সুইসাইড করবে নাকি? ভয়ে গলা শুকিয়ে আসছে কথার। কথা দৌড়ে এসে ইভানের হাতের হাতটা ধরে ফেলল। কথা, কি করছিলেন আপনি? পাগল হয়ে গেছেন নাকি? ইভান, আগে বলো তুমি আমার ভালোবাসা গ্রহণ করেছো? কথা, ওসব কথা পরে হবে। আগে ব্লেডটা আমাকে দিন। ইভান, না দেব না। আগে আমার ভালোবাসা গ্রহণ করো, তারপর তুমি যা বলবে তাই করব।
কথা, আপনাকে এত বোঝানোর পরও আপনি কেন বুঝতে চাইছেন না? ইভান, আমি কিছু বুঝিও নি আর বুঝতে চাইও না। আমার শুধু তোমাকে চাই। আমার ভালোবাসা গ্রহণ করো, না হয় আমি হাত কাটলাম বলে ব্লেডটা আবার হাতের কাছে নিতেই। কথা, আচ্ছা ঠিক আছে, আমি আপনার ভালোবাসা গ্রহণ করলাম। কথার ভালোবাসা গ্রহণের কথা শুনে ইভানের ঠোঁটে বিস্তৃত একটা হাসি ফুটে উঠল। কথা ওর ভালোবাসা গ্রহণ করেছে দাঁড়ি। এর থেকে খুশির এই মুহূর্তে ওর কাছে আর আছে কি? ইভান হাসি হাসি মুখ করে, তাহলে আই লাভ ইউ বলো। কথা লজ্জায় মাথা নুয়ে, আমি পারবো না। ইভান, তাহলে আমি হাত কাটলাম কিন্তু। কথা, ভয় দেখাচ্ছেন কেন? আমার ওটা বলতে লজ্জা করছে। ইভান, ভয় না, আই লাভ ইউ না বললে সত্যিই আমি কিন্তু হাত কাটবো। কথা একবার ইভানের হাসি মুখের দিকে তাকিয়ে আর একবার ব্লেডটার দিকে তাকিয়ে চোখ বন্ধ করে বলে দিল, আই লাভ ইউ। ইভান একটা লাফ দিয়ে ব্লেডটা ফেলে দিয়ে, আই লাভ ইউ টু